গুড মর্নিং। চিনি ঠিক আছে? চায়ের চিনি? চা করবো, জলটা গরম করে নিই। টি ব্যাগ দেওয়াই আছে, শুধু একটু জলটা গরম করবো আর টি ব্যাগে দেবো, খাবো। তো চলো, এই মর্নিং শুরু হলো, সঙ্গে থাকো। বাস বাস। চলো দেখে নিই, এই জানলাটার ধারে তোমরা যে দেখতে পাচ্ছ ঘড়ি, ওটা কিন্তু দেওঘরের যে ক্লক টাওয়ার, সেই ক্লকটা। আমাদের এই হোটেলটা ক্লক টাওয়ারের বাঁ দিকে, তোমরা জানো, কিন্তু রুমটা একদম ক্লক টাওয়ারের সামনাসামনি। জানলা না খুলেও মানে ক্লক টাওয়ারটা একদম পরিষ্কার, পর্দা সরালেই কটা বাজে সব সময় বোঝা যাচ্ছে। আর ঘন্টায় ঘন্টায় যে ঘন্টার ধ্বনি, সেটা একদম আমরা শুনতে তো পাচ্ছি, আর ঘড়ি দেখারও চেষ্টা করছি না। এত সুন্দর এই জায়গাটা, আর হোটেলের এই রুমটা বিশেষ করে ভীষণ সুন্দর ছিল। আর আজকে যেহেতু আমাদের চেক আউটের পালা, তাই রুমটা যতই ভালো হোক, আমাদেরকে এখন ছেড়ে যেতেই হবে। তাই এখন প্যাকিং করা শুরু করে দিয়েছি। চারিদিক দেখে নিচ্ছি একবার করে, কি টুকটাক পড়ে রইল কি না। প্রয়োজনীয় জিনিস যদি কিছু পড়ে থাকে তাহলে আবার মুশকিল। চার্জার সবই ভরে নিয়েছি। ছেলেও তৈরি হয়ে গেছে, আমাদের ব্যাগের চেন বন্ধ হয়ে গেছে, একদম প্যাকিং রেডি। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ব। বৈদ্যনাথ ধাম 2 দিন কাটালাম ভীষণ সুন্দরভাবে, আর খুব আনন্দও করলাম। তো এইবার আমাদের বেরোবার পালা। মায়েরাও বেরিয়ে পড়েছে তাদের রুম থেকে সব জিনিসপত্র নিয়ে। এবার আমাদেরকে হোটেলের এই দাদা নিচে নিয়ে যাচ্ছেন, তারাই আর কি অটো ধরিয়ে দেবেন স্টেশনে যাওয়ার জন্য। তো এখন লিফটের বটম টেপা হয়েছে, এবার আমরা নিচে নেমে যাব। বাবা বৈদ্যনাথের চরণে আরেকবার দূর থেকে নমস্কার জানিয়ে এই দেওঘর আমরা ছাড়ছি। এবার আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। এখন বাজে সকাল 8:30 মতো। বেশ রোদের জোর, কিন্তু হাওয়াটা বেশ ঠান্ডা, গরম খুব একটা ছিল না, তাই আমরা কষ্টও পাইনি। ওই রাস্তার ওপারে বোধহয় যেতে হবে, বুঝতে পারছি না। হ্যাঁ, ওই যে সব দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, রাস্তার ওপারেই আমাদেরকে রাস্তাটা ক্রস করে যেতে হবে। ওই যে ডাকছে ছেলে, তো চলে এসছি এপারে। আর এই অটো, এখানকার অটো টোটো সবই বেশ বড় বড়, কেন জানি না মনে হলো। তো এই অটো করেই আমরা চলে যাব স্টেশনে। স্টেশন এখান থেকে 7 কিলোমিটার মতো দূর, সময় নিল প্রায় 20 মিনিট মতো। রাস্তাঘাট বেশ ভালো। তো আমরা স্টেশনে চলে এসেছি। অটো দাদাকে তার ভাড়া মিটিয়ে দিয়ে তাকে বিদায় দিয়ে দেওয়া হলো। এখানকার প্রতিটা মানুষজন বেশ ভালো, আমাদের সঙ্গে কারোরই কোনো খারাপ ব্যবহার হয়নি, প্রত্যেকেই খুব ভালো। আগেও বলেছি, এখনও বলছি। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যেদিন নেমেছিলাম সেদিন জসিডি স্টেশনটাকে আরেকবার পিছন ঘুরে তাকাইনি। সেদিন ভারী আনন্দ করে বাবা বৈদ্যনাথের দিকে দৌড়ে গিয়েছিলাম। আর আজকে ফেরার সময় এই জসিডি স্টেশনটাকে বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তকতকে ঝকঝকে। তাই এবার স্টেশনের দিকে যাচ্ছি। আমরা একটু ছাওয়াতে এসে স্টেশনের মুখটায় এসে দাঁড়ালাম। এবার ভেতরে গেলেই 1 নম্বরে বলছে ট্রেন দেবে। আমাদের ট্রেন হচ্ছে অনন্যা এক্সপ্রেস, এটি রাজস্থান থেকে আসছে। আমাদের ট্রেনের টিকিট 2 মাস আগেই কাটা ছিল। তো যেহেতু গরমটা খুব একটা পড়েনি বা ওই 3-4 ঘন্টার মতো জার্নি, তাই আমাদের স্লিপারেই টিকিট ছিল। তো এখন আমরা প্ল্যাটফর্মে ঢুকে এসে দেখছি অন্য একটি ট্রেন
ঢুকছে। এটা আমাদের ট্রেন নয়, কোনো ভিআইপি কেউ আছে, তাই প্রচুর পুলিশ রয়েছে ডিউটিতে। তো আমরা চলে যাচ্ছি একটু নির্দিষ্ট জায়গায় একটু বসবো, আমাদের যেখানে মোটামুটি কোচ পড়বে মনে করা হচ্ছে। তো এখানে প্ল্যাটফর্মে কোচ দেওয়া হচ্ছে, সেজন্য আমরা মাঝামাঝি একটা জায়গায় এসে এখানে বসলাম। এখন বাজে ওই 9:15 মতো। আমাদের ট্রেন আসতে আরও বলছে 15 মিনিট মতো দেরি আছে, তাই একটু বসি। ভাই আর বিধানবাবু এখনও বাইরে থেকে ভিতরে ঢোকেনি, ওরা একটু ওই জল টল এসব কিনে ওই আসছে, একটু চিপস একটু বিস্কিটের প্যাকেট এসব নিয়ে আসছে, কারণ নামতে নামতে প্রায় দুপুর হয়ে যাবে, আর ট্রেনে উঠে যা পাওয়া যাবে তাই খেতে হবে। এবার একটু এগিয়ে যাচ্ছে, আমাদের S1 আর S2 দুটো মিলিয়েই টিকিট আছে। S1-এ 2টো আছে আর S2-তে 4টে আছে, তাই একটু এগিয়ে যাচ্ছি। এই অনন্যা এক্সপ্রেস ঢুকে গেল, আসছে সেই রাজস্থান থেকে। তাই ট্রেনে আগের দিন রাত্রিরের যাত্রীদের অগোছালো ভিড় মনে হচ্ছে একটু থাকবে। যাই হোক, এখন উঠি, আমাদের তো রিজার্ভেশন করা আছে, তাই আমাদের এমনি চিন্তা নেই, একটু জায়গা তো পাবই। অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন আমাদের কোচটি আমাদের সামনে এসে পৌঁছবে। তো যাই হোক, এই যে উঠে পড়েছি। ঠিক যা ভেবেছিলাম, সেই রাতের যাত্রীরা সব শুয়ে আছে, তাদেরকে সরিয়ে নিজেদের মতো বসলাম, আর সেদিকে ট্রেনও ছেড়ে দিল। আমাদের 4টে এখানে আছে, তাই বসে আছি। এরা দাদুতে আর নাতিতে মিলে জানলা ঠিক করছে, জানলা সব খোলার ব্যবস্থা করছে, আর ওরা দুজন মিলে আর একটা জায়গায় 2টো সিট আছে সেখানে চলে গেল। এই যে ট্রেনে উঠেই ঝালমুড়ি কেনা হয়ে গেছে। তো ঝালমুড়িটা এমন দিয়েছে প্যাকেটের মাথায় মাথায় যে মাম্মাম তাকে একটু হেল্প করে দিচ্ছে, মুড়িটা একটু মাথা থেকে কমিয়ে দিচ্ছে হাতে দিয়ে দিয়ে। যতই বড় হোক, নাতি তো নাতিই হয়, তাই নাতি ছোট পারবে না, মুড়ি ফেলে দেবে, সেই জন্য মাম্মামের চেষ্টা একটু সাহায্য করা। তো মাম্মাম একটু কমিয়ে দিয়েছে, আর নাতিতে খাচ্ছে, এবার কমে গেছে দেখে এবার নিয়ে নেবে। আর আমরা মায়ের কাছে যে মুড়ি ছোলা ভিজে শশা ছিল সেই সব দিয়ে খেতে খেতেই এই দেখুন চলে এসেছি আসানসোল স্টেশন। চলেও এলাম আবার আসানসোল স্টেশন। আর ফেরার সময় মনে হয় সব জায়গায় যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি। যাওয়ার দিনে মনে হচ্ছিল ট্রেনটা আরেকটু জোরে দৌড়লে বোধহয় ভালো হতো, আর ফেরার দিনে কেমন টুক করে মুড়ি খেতে খেতে আসানসোল চলে এলাম দেখুন। এরপর হয়তো দুর্গাপুর দাঁড়াচ্ছে না এটা দেখাচ্ছে, একদম দাঁড়াবে গিয়ে বর্ধমান। তো ট্রেন ছেড়ে দিয়েছে, অনেকখানিই চলে এসেছি। এইটা বর্ধমানের আগে ওই টালিতের কাছে এসে একটু স্লো হয়ে গিয়েছে, রেলের লাইনের কাজ চলছে। আর আমরা যে এবার বর্ধমানের কাছাকাছি চলে এসেছি, তা সবুজ ধান ক্ষেত দেখলে দিব্যি বোঝা যায়। এতক্ষণ পলাশের বন আর নয়তো ধুধু মাঠই দেখছিলাম। আমাদের এবার নামার সময় প্রায় হয়ে গেছে, তাই উপাস থেকে ব্যানার্জি চলে এসছে, সব ব্যাগ ট্যাগ নামিয়ে পাশেই রেখেছি রেডি করে। এইবার এটা যে ছাড়লো দাঁড়াবে বর্ধমান স্টেশনে, সেখানে নেমে পড়ব। তাও বর্ধমান ঢুকতে ঢুকতে মনে হচ্ছে 1টা প্রায় বাজিয়েই দেবে। এই
বর্ধমান ঢুকছে আর আমরাও গেটের মুখে দাঁড়িয়ে আছি নামবো বলে। আসলে ট্রেন থেকে নামার তাড়া এমনিতে ছিল না, এখন তাড়াটা হচ্ছে যে আমাদের আর একটা ট্রেন ধরতে হবে, কারণ আমরা কলকাতা আসবো না, আমরা মায়ের সঙ্গে বাবার সঙ্গে গুসকরা যাব। তাই গুসকরার যে ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে দিয়েছে সে আর 5 মিনিটের মধ্যেই বর্ধমান ঢুকছে। আর এই আমরা যে অনন্যা এক্সপ্রেসে এলাম সেটি 5 নম্বরে নামিয়ে দিয়েছে, আর 1 নম্বরে ঢুকবে কবিগুরু এক্সপ্রেস। তাহলে এখন 5 থেকে 1-এ যেতে হবে। এত বড় একটা প্ল্যাটফর্ম, এত লোকের ভিড়, 5 মিনিট আর হাতে আছে। তো একদিকে দৌড়ে মনে হচ্ছে ভাই চলে গিয়েছে আমাদের ছেড়ে টিকিটের কাউন্টারে, কারণ এইটুকু রাস্তার টিকিট তো রিজার্ভ করা ছিল না। সেই জন্য বর্ধমান থেকে গুসকরা যাওয়ার টিকিট কাটতে চলে গেছে, আর আমরা এক্সকালেটারে করে যতটা সম্ভব তাড়াতাড়ি 1 নম্বরে আসার চেষ্টা করছি। আমরা আবার বর্ধমান থেকে গুসকরা কবিগুরু, এই দেখুন 12:57 বেজে গেছে, আর 1:02 হচ্ছে কবিগুরু ঢুকবে বলছে। আমরা এদিক দিয়ে এসে 1 নম্বরে ঢুকে পড়লাম। ওদিকে চলছে বাবার সাথে কে কোন ব্যাগটা নেবে তার হুড়োহুড়ি। এই যে কবিগুরু এক্সপ্রেস, এতে করে আমাদেরকে চাপতে হবে, প্রচণ্ড ভিড়, টেনশনও হচ্ছে উঠতে কি পারবো, দেখা যাক। হ্যাঁ চলুন, যথারীতি নির্ধারিত সময় আমরা গুসকরা নেবেও পড়লাম। এবার আমাদের বাড়ি ঢোকার পালা। নিজের মায়ের বাড়ি, বৈদ্যনাথ ধাম করে এসে আবার মায়ের বাড়ি ঢুকছি, এটাও এখনও ঘুরছি, আমি ঘোরা শেষ হয়নি। আর এসেছিলাম সেই কালী পুজোর পর ভাইফোঁটায়, তারপর আর ছেলের পরীক্ষা করে মায়ের কাছে আসাও হয়নি। তাই 2 দিন বাবা মার সাথে ঘোরার পরেও মায়ের বাড়ি যাচ্ছি, বাড়িটাকেও একবার দর্শন হবে, সেই আনন্দটা এখনও মনের মধ্যে আছে। এই যে গুসকরা স্টেশন আমাদের, এইবার গুসকরা স্টেশনে নেবে, দেখা যাক কি পাওয়া যায়। একটা টোটো করে আমরা এখন যাব হচ্ছে খাবারের সন্ধানে। বাজে প্রায় এখন 2:10, সেই 2:10 মানে লাঞ্চের টাইম। সবাই মিলে বেরিয়ে পড়েছি। অন্য সময় মা বাড়িতে থাকে, আর এখন তো মাও বেড়াতে বেরিয়েছে, তাই আমরা এই মুখার্জি হোটেলে এখানে এসে ভাই বলল এখানে চল, ভালো খাওয়া দাওয়া দেবে। তো আমরা এখানে এসে ঘরোয়া রান্না, ডাল ভাত তরকারি, আর মাদেরকে একটু আলাদা করে পোস্ত টোস্ত বানিয়ে দিয়েছিল, সেই সব খেয়ে পেট ঠান্ডা করলাম। বড় তৃপ্তি হলো। 2 দিন বাইরে বড় রেস্টুরেন্টে খেয়ে একটু ঘরোয়া ডাল ভাত খেয়ে বেশ ভালো লাগলো। তো সবাই আমরা খাওয়া শেষে দইও খেয়ে নিয়েছি। এখন বসে আছি, আমাদের একটি চেনা টোটোকে ফোন করা হয়েছে, সে এসে আমাদের বাড়ি অবধি পৌঁছে দেবে। তাই গুসকরায় হোটেলের সামনেই বসে আছি। এই যে চলে এসছে, চলুন এবার বাড়ি ফেরা যাক। আর সেই সাথে আমার এই বৈদ্যনাথ ধাম যাত্রাটিও শেষ হলো। এবার মায়ের বাড়ি পৌঁছাবো, মায়ের যত্ন নেব একটা দিন, তারপর আবার নিজের বাড়িতে ফিরে যাব। সকলেই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের বৈদ্যনাথ ধাম যাত্রা পর্বগুলি অবশ্যই দেখবেন। তো চলুন আজকের মতো বিদায় নিলাম, মায়ের বাড়িতে নিশ্চিন্তে ঢুকে পড়লাম।